মানুষ সবসময় জেতার জন্য বাঁচে না, আবার সবসময় হারার জন্যও বাঁচে না। মানুষ মূলত বাঁচে বাঁচার জন্য। বিগত ফ্যাসিস্টের আমলে এমন অসংখ্য মানুষ ছিল যাদের কাছে বেঁচে থাকাটাই ছিল মুখ্য, কারণ তারা নানাভাবে হয়েছে নির্যাতন আর হয়রানির শিকার। এত কিছুর পরেও তারা পারেননি সত্যকে তুলে ধরতে, বলতে পারেননি কোনো কথা। যে কথা যায়নি বলা, এসএটিভির এই প্ল্যাটফর্মে সে কথাগুলোই বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর আয়োজন নিয়ে আপনাদেরকে বরাবরের মতো আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন যশোর জেলার মনিরামপুর উপজেলার একজন বিএনপি নেতা, যিনি বিভিন্নভাবে বিগত ফ্যাসিস্টের সময়ে গুম এবং নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আজকে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে এসেছেন। আমাদের সাথে কথা বলার জন্য রয়েছেন নাজিম উদ্দিন। আমরা তার মুখ থেকে শুনবো তার সাথে ঘটে যাওয়া সেসব দুঃসহ স্মৃতিগুলোর কথা। জনাব নাজিম উদ্দিন, আমি শুরুতে স্বাগত জানাচ্ছি এসএটিভির স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আমি শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে আপনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন, এমনকি এখনও রয়েছেন, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, এবং আপনাকে যখন গুম করা হয় তখন আপনি সাংবাদিকতা পেশায়ও ছিলেন। তো শুরুটা কিভাবে হয়েছিল? আমি 1993 সালে ম্যাট্রিক পাস করি। এরপর থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। জি। দীর্ঘ সময় ছাত্রদল এবং যুব দলের বিভিন্ন কমিটিতে আমি দায়িত্ব পালন করছি। 2013 সালের জুন মাসে আমি মালয়েশিয়ায় একটা 2 বছরের জন্য একটা সুযোগ পাই একটা কাজের জন্য। আচ্ছা। জন্য আমি 13 সালের জুন মাসে মালয়েশিয়ায় চলে যাই। 15 সালের জুন মাস পর্যন্ত আমি মালয়েশিয়ায় থাকি এবং জুলাইতে আমি চলে আসি মালয়েশিয়া থেকে। 2 বছর পর। 2 বছর পর। জি। তো ওখানে থাকার সময় আমি ওখানে একটা ভালো অপরচুনিটি পাই, যে জন্য আমি ওখানে একটা কোম্পানি করি। আমার কোম্পানির পার্টনার ছিল গাউসুল আজম নাম করে, ঝিনাইদহের এক ব্যক্তি। তো আসার পরে যখন আমি বাংলাদেশে আসি, আসার পরে ওই ব্যবসাটা পরিচালনা করার জন্য আমাদের মিরপুর 12-তে একটা অফিস নেওয়ার জন্যই মূলত আমি চেষ্টা করতেছিলাম। তো এই অফিস নেওয়ার এই যে বিগত আমি মালয়েশিয়ায় ছিলাম এবং আগে যখন আমি বাংলাদেশে ছিলাম, তখন যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে দুর্বিষহ নির্যাতন এবং ভারতের হস্তক্ষেপ আমাদের বাংলাদেশে, এর জন্য আমি লেখালেখি করতাম ফেসবুকে, সামাজিক মাধ্যমে। জি। আর আমাদের স্থানীয় একটা পত্রিকায় লেখালেখি করতাম। তো এই লেখালেখি করার কারণেই মূলত আমাকে গ্রেপ্তার করা হয়। আচ্ছা, আপনাকে কোন সালে, কত তারিখে এবং কোন বাহিনী দ্বারা আপনাকে তুলে নিয়ে যাওয়া হয়? 2016 সালের 25শে মে। জি। আমি যে অফিসটার কথা বললাম মিরপুর 12-তে ডিওএসএস এর ভিতরে নেওয়ার জন্য, আমি আর গাউসুল আজম সাহেব দুইজন একসাথে যাচ্ছিলাম অফিসটা দেখার জন্য, এবং যদি আমাদের পছন্দ হতো তাহলে আমরা অফিসটা নিয়ে নিতাম। অর্থাৎ আপনি তখন ঢাকাতেই ছিলেন? ঢাকাতেই ছিলাম। আচ্ছা। তো যখন আমরা মিরপুর 12 ডিওএসএস বাস স্ট্যান্ডের বিআরটি বাস স্ট্যান্ডের ওখানে যে মোল্লা মার্কেটটা আছে, তখন ওখানে ফটোকপির দোকান ছিল। তো সুতরাং যেহেতু আমরা অফিসটা নিতে যাচ্ছি এবং আমাদের পছন্দনীয় জায়গা, এই জন্য ওখানে ফটোকপি করার জন্য গাউসুল আজম ওখানে গেছিলেন ফটোকপি করতে, আর আমি আমার মোটরসাইকেল নিয়ে বাইরে বসেছিলাম। জি। বসে থাকার পরে আমাদের ফটোকপি করা হয়ে গেল। যখন গাউসুল আজম আমার মোটরসাইকেলের পিছনে বসলো, আমি মোটরসাইকেল স্টার্ট দিতে যাব, এই সময় কালো রঙের একটা হাইস গাড়ি আমাদের সামনে আমাকে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় এবং দ্রুত 2 জন গাড়ির সামনের থেকে নামে, আর পিছন থেকে একজন নেমে গাউসুল আজমকে সরাই দিয়ে পিছনে উঠে বসে। এবং আমাকে সিভিলে ছিল সবাই? সবাই সিভিলে ছিল। আচ্ছা। সম্ভবত গাড়িটার নাম্বার ছিল ঢাকা মেট্রো 18, কালো হাইস গাড়ি। তো ওখান থেকে প্রথমে আমাকে জিজ্ঞেস করে, আপনি কি নাজিম বলছেন? আমি বললাম হ্যাঁ, আমার নাম নাজিম। তো বললো আপনাকে আমাদের সাথে যেতে হবে। তাই আমি বললাম আপনাদের সাথে যেতে হবে, আপনারা কারা এবং আমাকে কেন নিয়ে যাবেন? বলল যে এত প্রশ্নের উত্তর দিতে আমরা রাজি না, আপনি যদি ইচ্ছায় না যান তাহলে আপনাকে জোর করে নিয়ে যাওয়া হবে। তাই বললাম আপনারা বলেন যে আমাকে কেন নিয়ে যাবেন, আমার অপরাধটা কি? বলছে যে আমরা নিয়ে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার অপরাধ কী।
তারপরে আমি তাদের সাথে বার্গেনিং করতেছিলাম। এক পর্যায়ে তারা বলল যে আপনি যদি স্বইচ্ছায় না যান তাহলে আমরা অস্ত্র বের করতে বাধ্য হব। মার্কেটের ওখানে অনেক লোক ছিল, আমি চারিদিকে তাকাইলাম, দেখলাম যে সকলেই আমার দিকে তাকাই আছে, আমাদের দিকে তাকাই আছে, কিন্তু কেউ কোনো শব্দ করতেছে না এবং সবার ভিতরে একটা আতঙ্ক। তো আমি যখন দেখলাম যে আশপাশে যত মানুষ আছে কেউ আমাকে সহযোগিতা করবে না, তখন আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে নিয়ে চলেন। তো আমাকে নিয়ে গাড়িতে উঠালো। গাড়িতে উঠানোর পরে একজন আমার মোটরসাইকেল নিয়ে নিল। ওখান থেকে গাড়িটা ওই অবস্থায় কালশির মোড়ে এসে দাঁড় করালো। কালশির মোড়টা পার হয়ে এসে যেখানে এখন বাস টাস দাঁড়ায় আর কি, ওখানে এসে গাড়িটা দাঁড়ালো। গাড়িটা দাঁড়ানোর পরে আমার কাছ থেকে আমার মানি ব্যাগ, আমার মোবাইল, হাত ঘড়ি, তারপরে আপনার এগুলো যা কিছু ছিল সব কিছু নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে কালো কাপড় দিয়ে আমার চোখ বাঁধলো। পরপর 3টে কাপড় দিয়ে আমাকে চোখ বাঁধলো। ওখানে প্রায় 5-7 মিনিট পরে দাঁড়ানো ছিল। ওখান থেকে বিভিন্ন রাস্তা ঘুরে। তারা কোন সংস্থার লোক ছিল? তারা, আমি পরবর্তীতে যখন আমাকে রাখে আয়নাঘরে যখন রাখে, তখন আমি ওখানে দেয়ালে লেখা দেখি যে এটা ডিজিএফআইয়ের হেডকোয়ার্টার। সুতরাং তখন আমি জানতে পারি যে আমি ডিজিএফআইয়ের হেডকোয়ার্টারে আছি। আচ্ছা, মানে আপনাকে যে ওখান থেকে মিরপুর থেকে যে তুলে নিল গাড়িতে, সেখান থেকে কি সরাসরি ডিজিএফআইয়ের আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছিল? ওখান থেকে প্রায় 10-15 মিনিট গাড়ি চালানোর পরে একটা শুনশান একটা রাস্তার কাছে গাড়িটা দাঁড় করায় এবং আমাকে গাড়ির ভিতরে প্রায় 15 মিনিট বসায় রাখে। এরপর আরেকটা গাড়ি আসে। গাড়ি আসলে এই গাড়ির থেকে আমাকে ওই গাড়িতে ট্রান্সফার করে দেয়। ট্রান্সফার করার পরে পরবর্তী গাড়ি আবার ওইরকম 10-12 মিনিট ঘোরার পরে আমাকে নির্ধারিত স্থানে নিয়ে যায় আর কি, যেখানে আমাকে রেখেছিল আয়নাঘর। তো আপনি এই যে বললেন যে মালয়েশিয়াতে থাকাকালীন আপনি বিভিন্ন লেখালেখি করতেন, এটা কি শুধুমাত্র সরকার, তৎকালীন যে সরকার ছিল আওয়ামী সরকার, তাদের বিপক্ষেই লিখতেন নাকি ভারত বিদ্বেষী, মানে কি টাইপের লেখা সাধারণত? আমি মূলত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, সঙ্গে ভারতের বিরুদ্ধে লেখালেখি করতাম। এখন আপনাকে যে তারা তুলে নিয়ে গিয়েছিল, আপনার মূল অপরাধটা তারা কি বলেছিল বা কি ধরনের প্রশ্ন আপনাকে সেখানে তারা করতো? আমার অপরাধের কথা একটাই বলছিল যে তুমি যা কিছু করো সমস্যা নেই, তুমি যদি 100টা পরকীয়া প্রেম করতে তাও তুমি এখানে আসতে না, কিন্তু তুমি আজ ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কেন লেখালেখি করো? আজকে তুমি যদি লেখালেখি না করতে তাহলে তোমাকে এখানে আসতে হতো না। সুতরাং আমি স্পষ্টভাবেই এটা প্রতীয়মান যে ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করার কারণে আমাকে ধরা হয়েছে। আপনি যখন ওখানে ছিলেন, আপনাকে যে প্রশ্নগুলো যে করা হতো, আপনি বলছেন যে জিজ্ঞাসাবাদ করা হতো, সেখানে কি বাংলা ভাষা ব্যতীত অন্য কোনো মানুষের আচরণ কি অনুভব করেছিলেন কিনা কখনো? এখানে বাংলা ভাষা ব্যতীত ইংরেজিতে কথা বলতো। আচ্ছা। এবং আমার এটা স্পষ্ট মনে আছে, যেহেতু আমার বাড়ি ইন্ডিয়ার পাশে এবং ছোটবেলায় আমি অনেকবার ইন্ডিয়ায় গিয়েছি, আর আমার বাড়ির আশপাশে অনেক ইন্ডিয়ান লোকজন আছে। সুতরাং ইন্ডিয়ার যে টানটা আছে কথা বলার, এই টানটা আমি স্পষ্টভাবে বুঝি যে এরা ইন্ডিয়ান। তো ওখানে যে ইংরেজিতে যে ব্যক্তিরা কথা বলতো তার আমি 100% শিওর সেই ইন্ডিয়ান নাগরিক। অর্থাৎ ইন্টারোগেশনের সময় আপনার যে প্রশ্ন করতো? না, ইন্টারোগেশন সময় আরেকজন প্রশ্ন করতো। আচ্ছা। আর প্রশ্ন করার পরে উনি কিছু কিছু কথা বলে দিতেন, সেটা ইংরেজিতেই বলতেন। আর যখন ওনাকে বলতেন তখন উনি সেই প্রশ্নগুলো আমাকে আবার করতো। আচ্ছা, আপনাকে যে তুলে নিয়ে যাওয়া হলো, এর আগে কখনো কি এমন মনে হয়েছে বা কেউ ফলো করছে বা কোনো সন্দেহ কখনো আপনার হয়েছে কিনা, বা কাজ করতে পেরেছিলেন কিনা? হ্যাঁ, এটা আমি টাচ করতে পেরেছিলাম। আমি মূলত যখন ঢাকায় আসতাম, আমার বন্ধু মাহফুজের বাসা ছিল আপনার বসুন্ধরা এফ-ব্লকে। আচ্ছা। ওইখানে আমি এসে থাকতাম আর কি। তো আমাকে যেদিন ধরে তার 1 সপ্তাহ আগে ওখানে যে নাইট গার্ড আছে, মানে দারোয়ান আছে, উনি আমাকে বলতেছে, নাজিম ভাই আপনাকে তো 2জন লোক খুঁজতে আসছিল। তা আমি বললাম যে আমাকে কেন খুঁজতে আসবে? তো বলে এসে আপনার কথা জিজ্ঞেস করলো, এখানে নাজিম নামে কেউ থাকে কিনা। তা উনি বললো যে এখানে তো অনেকেই আসে, তো নাজিম নাম কিনা আমি এটা বলতে পারবো না। তো আমি বললাম যে তাহলে আপনি এই ছাড়া আর কিছু বলছে কিনা? তা বলছে যে এখানে 2-1 দিনের ভিতরে কেউ আসছে কিনা। তা আমি বলছি হ্যাঁ 2-1 দিনের ভিতরে আসছে। জিজ্ঞাসা করছে যে কয় তলায় থাকে? তা আমি বলছি যে 3 তলায় থাকে, অথচ আমি নিচ তলায় থাকতাম। এই কথা সে কেন বলছে সে ওই বলতে পারবে। সে আমার সঠিক রুম নাম্বারটা দেয়নি, সঠিক তথ্যটা তাদেরকে দেয়নি। আচ্ছা। এরপরেও আমি ওই যেদিন এই ঘটনাটা ঘটে আমি এটাকে গুরুত্ব দিই, কারণ আমি কোনো অপরাধের সাথে তো জড়িত না। আর শুধুমাত্র লেখালেখি করার জন্য যে আমার পরে এরকম একটা বিপদ আসবে, এটা আমি কল্পনাও করিনি কখনো।
এরপরেও তার 2 দিন পরে আমি যে আপনার নয়াপল্টনে আল রাজি যে বিল্ডিংটা আছে জি ওখানে গেছিলাম একটা মিটিংয়ের জন্য। তা ওখানে একটা মিটিংয়ে যাওয়ার পরে ওখানে আমার মনে হলো যে কেউ আমাকে ফলো করতেছে। আমি স্পষ্ট মানে টের পাচ্ছিলাম যে আমাকে কেউ ফলো করতেছে, ওটাকেও আমি গুরুত্ব দেইনি। তো এর 1 সপ্তাহ পরে আমি গ্রেপ্তার হই। যেদিন আমি গ্রেপ্তার করে আমাকে গুম করে সেদিন আমি মূলত বাড়িতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছিলাম। আর আমার যে পার্টনারের কথা বললাম গাউসুল আজম, আমি ওনার বাসায় গেছিলাম, ওনার বোনের বাসায় হলো আপনার ওর পাশেই মিরপুরের ভিতরেই। তো আমাকে ওনার সকালে ওনার ভগ্নিপতি উনি আর আমি 3 জনে মিলে ব্যবসাটা কীভাবে পরিচালনা করা যায় এই নিয়ে একটা মিটিং আমরা করে আমরা ওই অফিস দেখার জন্য বের হয়েছিলাম। আচ্ছা, আমি এই জায়গা থেকে আবার আসবো, তার আগে সময় হয়েছে আমাদের একটি বিরতিতে যাবার। আমরা বিরতির পরে এসে আপনার থেকে আরও কিছু তথ্য জানবো। দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরে। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন গুম এবং নির্যাতনের শিকার নাজিমউদ্দিন। আপনি বিরতিতে যাবার আগে বলছিলেন যে শুধুমাত্র একটি সরকারের বিরোধিতা, অর্থাৎ লেখালেখি করার কারণে, তাদের বিপক্ষে লেখালেখি করার কারণে যেভাবে গুম হতে হবে সেটা আপনি কখনো চিন্তাও করেননি বা বিষয়টাকে আমলে নেননি। তো এখন যে মানে এই স্বৈরাচার মুক্ত যে বাংলাদেশটা আমরা পেয়েছি, এরপরে অন্তর্বর্তীকালীন সরকারেরও এখন নতুন করে বিএনপি সরকার গঠন করেছে, তো এখন কি আপনার মনে হয়, আপনি যেহেতু নিজেও একজন বিএনপির রাজনীতির সঙ্গে এখনও সক্রিয় একজন কর্মী বা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, এখন কি আপনার মনে হয় যে আসলে প্রাণ খুলে সরকারের সমালোচনা করা যেতে পারে, নাকি এখনও আবার আগের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আপনার মনে হয়? 6.5 বছর পলাতক জীবনযাপনই করছি জামিন পাওয়ার পরে। জি, তো 5 তারিখের পরে এসে আমি নতুন একটা বাংলাদেশ পাইছি এবং যে কোনো সমালোচনা যে করলে এখন আর যে ওই ভয়টা নেই, মন খুলে করতে পারি, এটা আজ এই 1-1.5 বছরের ভিতরে আমার ভিতরে অনুভব হয়েছে এবং আমি এটা বর্তমান বিশ্বাস করি যে কথা বলার স্বাধীনতা এবং এই গুমের যে কালচারটা আমাদের দেশে শুরু হয়েছিল সেই জায়গা থেকেই বাংলাদেশ আবার ফিরে যাবে বলে কি আপনার মনে হয় কোনো কারণে? আমার মনে হয় না সেই জায়গায় আর ফিরে যাবে, যদি বর্তমান সরকার গুমের বিচারগুলো সঠিকভাবে করে। আচ্ছা, আপনার গুমের এই জায়গাটা থেকেই আবার আসতে চাই যে আপনাকে যে নিয়ে গেল, যে আপনি বলছিলেন যে আপনাকে ওখানে নিয়ে যাবার পরে ওখানে আপনাকে কোথায় কিভাবে রাখা হয়েছিল, মোট কতদিন গুম ছিলেন এবং কি কি নির্যাতনের সম্মুখীন সেখানে হয়েছেন, এবং উল্লেখযোগ্য কোনো বিশেষ নির্যাতন বা ভয়াবহ দিনের কথা যদি মনে থাকে আপনার? আমি আপনাকে আগেই বলছিলাম যে 15 মিনিট গাড়ি চালানোর পরে আমাকে একটা বিল্ডিংয়ে উঠায়। বিল্ডিংয়ে উঠানোর পরে আমাকে আমার পোশাকগুলো সব খুলে ফেলে এবং আমাকে একটা লুঙ্গি আর একটা গেঞ্জি গায়ে দিতে দেয়। দেওয়ার পরে আমাকে একটা রুমের ভিতরে নিয়ে যেয়ে প্রথমে আমার নাম ঠিকানা সব লেখে। নাম ঠিকানা লেখার পরে আমি কি করি সব কিছুই জিজ্ঞাসা করার পরে বলে যে তাকে একে রুমে নিয়ে যাও, মানে যে রুমে আমাকে রাখার দরকার রাখবে সেই রুমে নিয়ে যাও। এটা বলার পরে যে অফিসার আমার সাথে কথা বলছিল সে যখন চুপ করলো, সাথে সাথে বিশাল বড় এক লাঠি দিয়ে আমাকে পিটানো শুরু করে। মানে কোনো কথা নেই, শুধুমাত্র পিটায় আর বলে যে আমরা যা বলবো, যেভাবে বলবো সেইভাবে কাজ করতে হবে। এখানে যদি আমাদের কথার বাইরে কোনো কিছু করা হয় তাহলে এখান থেকে তুমি আর কখনোই বের হতে পারবে না। এখানে 10 বছর 12 বছর পর্যন্ত আটকানো আছে, এরকম লোকও আছে। সুতরাং আমরা ইচ্ছা না করলেই তোমরা এখান থেকে বের হতে পারবে না। সুতরাং আমাদেরকে সহযোগিতা করবা, যেভাবে বলেছে এইভাবে বলছে আর মারছে। মারার পরে আমাকে আবার ওই যে চোখ বেঁধে একটা রুমের ভিতরে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আপনার 2টা কম্বল একটা বালিশ ওখানে দিয়ে আসে। আচ্ছা, তো এই আপনাকে মারার পরে ওখানে নিয়ে ফেলে আসলো, খাবার দাবার এখানে আমাদের কোনো চিকিৎসা ব্যবস্থা? 2 দিন পরে যখন আমার একটা বাড়ি রাখছিল হাঁটুর পরে, এইটাই আমাকে বেশি কষ্ট দিচ্ছিল। তা আমি বললাম 2 দিন পরে আমি যখন বলছিলাম যে আমার এখানে তো অনেক সমস্যা হচ্ছে, তাহলে সমস্যা হোক, সমস্যা নেই, সেরে যাবে।
আর এছাড়া প্রায় 2-3 দিন পর পর রাত 12টা 1টার দিকে আমাদের চোখ বেঁধে নিয়ে যেত বাইরে, নিয়ে ইন্টারগেশন করতো আর কি। আর একটা কথাই শুধু জিজ্ঞেস করতো যে আমি কোনো দলের সাথে যুক্ত আছি কিনা, এমন কোনো দল যেটা বাংলাদেশ বিরোধী তার সঙ্গে জড়িত, এবং কেন ইন্ডিয়ার বিরুদ্ধে তুমি লেখালেখি করো, এবং এই ধরনের তুমি যেহেতু মালয়েশিয়ায় ছিলে এখানে তোমার সাথে কারোর সাথে পরিচিত হয়েছে কিনা। আর আরেকটা বিষয় আমার কাছে সবসময় জিজ্ঞেস করতো, যেটা হলো যখন আমি মালয়েশিয়ায় ছিলাম তখন এক পাকিস্তানি এক ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। তো ওনার পাকিস্তানি নাম্বারটা আমাকে দিছিল, মালয়েশিয়ার নাম্বারের সাথে পাকিস্তানি নাম্বারটা দিছিল। আমার সবচেয়ে বেশি প্রশ্ন করছে তোমার এখানে পাকিস্তানি নাম্বারটা কেন। একদিন 45 মিনিট শুধু পাত তলে পিটাইছে আর বলছে এই নাম্বারটা কার, কেন এই নাম্বারটা তোমার মোবাইলের ভিতরে। আমি তাদেরকে বারে বারেই বলছি যে দেখেন ওর সাথে মালয়েশিয়ারও একটা নাম্বার যুক্ত আছে, সে আমার বন্ধু ছিল, পাশাপাশি থাকতাম, এই জন্য তার নাম্বারটা আমাকে দিয়েছে, আমি সেইভাবে নাম্বার করছি। এই যে 45 মিনিট যে মারলো, আপনি সময়টা কিভাবে অনুমান করতেন সেখানে? এটা 3-4 মিনিট তো অনুভব করা যায়, 3-4 মিনিট মারতো, 3-4 মিনিট মারার পরে আবার 2-3 মিনিট অপেক্ষা করতো, তারপর আবার মারতো। এইভাবেই প্রায় 10-12 বার অনুমানই করছে 40-45 মিনিট। আপনাকে রাখা হয়েছিল কোথায় এবং মোট কতদিন গুম ছিলেন আপনি? আমাকে রাখা হয়েছিল কচুক্ষেতের আয়না ঘরে আর কি, যেটার নাম হয়েছে। এটা আমি কিভাবে বুঝছি, ওখানে তো অ্যাডজাস্ট ফ্যান চললো সবসময়। অ্যাডজাস্ট ফ্যানের যে শব্দটা, এই শব্দে বাইরের কোনো কিছু বোঝা যেত না, কোনো শব্দ আসতো না, কিন্তু 2-1 ঘন্টার জন্য ওই ফ্যানটা বন্ধ থাকতো। আর এই ফ্যানটা অধিকাংশ সময় সকালের দিকে বন্ধ থাকতো। তো সকালে যখন ওখানে যে পূর্ব কাফরুল যেটার ওখানে একটা মসজিদ আছে, এই মসজিদ থেকে সবসময় প্রায় 2-4 দিন পর পরই অ্যালাউন্স হতো যে পূর্ব কাফরুল নিবাসী অমুক মৃতের সংবাদটা এভাবে প্রচার করতো যে অমুক মারা গেছে, আজকে এই কয়টার সময় তার জানা যাবে। তা এইটা আমি স্পষ্ট শুনতে পাইতাম, আর এই জন্যই আমি বুঝতে পারছিলাম যে আমাকে ওইখানেই রাখা হয়েছে। আর যে দেয়ালে অসংখ্য জায়গায় লেখা ছিল যে এটা ডিজিএফআই এর হেড অফিস, এবং অনেক মোবাইল নম্বর লেখা ছিল, অনেক আত্মনাথের কথা লেখা ছিল, এমনকি আমি নিজেও লিখে আসছি ওখানে। এবং আমরা দেখেছিলাম যে 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এটি পরিদর্শনে যান, আপনাকেও আমরা দেখেছিলাম বিভিন্ন গণমাধ্যমে দেখা গিয়েছে যে সেইখানে প্রধান উপদেষ্টার সঙ্গে আপনিও ছিলেন, আপনিও সেখানে বিভিন্ন জিনিস চিহ্ন দেখিয়েছেন। তো যখন এই যে 5ই আগস্টের পরে ওখানে গেলেন প্রধান উপদেষ্টার সাথে, যখন ওখানে গেলেন তখন কি আপনার ওই রুমটা আপনি শনাক্ত করতে পেরেছিলেন, বা এই যে লেখাগুলোর কথা বলছিলেন সেগুলো কি কোনো কিছু? আমাকে মূলত 4টা সেলে রাখা হয়েছে। জি। নাম্বার 1 ডিজিএফআই হেডকোয়ার্টারে, ওখানে 5 মাস রাখা হয়েছে। 5 মাসের ভিতরে যখন 3 মাস হয়, 3 মাসের দিকে একদিন রাত 2টার সময় আমাকে ডেকে নিয়ে গেল, নিয়ে বলল যে নাজিম সাহেব আপনার তদন্ত শেষ হয়েছে, আপনাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপনি আরও কিছুদিন অপেক্ষা করেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে। তো ওইখান থেকেই আমি মনে করছি যে আমাকে ছেড়ে দিবে আর কি। আর বিভিন্ন সময়ে আমাকে যে জিজ্ঞাসাবাদ করতো, এই জিজ্ঞাসাবাদের ভিতরে কিছু খুব গুরুত্বপূর্ণ কথা তারা বলছে, সেটা হলো আপনারা হয়তো জানেন এবং দেশবাসীও জানে, ওই সময়টায় বিভিন্ন খালে বিলে বিভিন্ন লাশ পাওয়া যেত, বস্তাবন্দি লাশ। এবং ওই সময় আপনাদের আরও একটা জিনিস মনে থাকার কথা যে ট্রেন লাইনে বেশি মৃত্যুর সংখ্যা পাওয়া যেত। তো আমাকে একদিন বলছে যে নাজিম সাহেব আপনি যদি সহযোগিতা না করেন তাহলে আপনি দেখেন না যখন বাইরে ছিলেন যে বিভিন্ন জায়গায় যে বস্তাবন্দি যে লাশগুলো আছে, এই বস্তাবন্দি লাশগুলো এবং ট্রেনে অত্যাধিক মানুষ মারা যাচ্ছে। আসলে আমি ওই দিন খুব ভয় পেয়ে গেছিলাম যে হয়তো আমাকেও এরকম কোনো সিচুয়েশনে ওরা ফেলতে পারে। তো এইভাবে আমাদেরকে ভয় দেখাতো। আপনি কল্পনা করতে পারবেন না, যখন এই কথাগুলো তারা বলতো তখন আমাদের মনে কি আসতো আর কি, এটা কল্পনারও অতীত। আর যখনই রাত্রে আমাদেরকে বের করতো তখন তো কলমা পড়েই বের হতাম, এবং এটাই জীবনের শেষ, এবং আমি হয়তো এখান থেকে আর বের হতে পারবো না। আর আমরা যেখানে ছিলাম ওখানে 10টা সেল ছিল, আমরা একে অপরের সাথে কথা বলতাম আর কি, কে কোন রুমে ছিল। 9 জনের নাম আমার এখনো মনে আছে, যে 9 জন বিভিন্ন রুমে ছিল আমার আশপাশে। আচ্ছা, তো এই যে আপনি দীর্ঘ সময়টা গুম ছিলেন, মোট কতদিন? 5 মাস, 4-5 মাস? এখানে ডিজিএফআই হেডকোয়ার্টারে আমাকে 5 মাস রাখছিল। 5 মাস রাখার পরে আমাকে র্যাব ট্যুর হাতে হ্যান্ড ওভার করে। আচ্ছা। র্যাব ট্যুর ওখানে যে কালো রুমগুলো আপনারা দেখছেন আর কি,
মূলত প্রধান উপদেষ্টার সাথে আমার ওখানেই সাক্ষাৎ হয়। ওখানে যে রুমটা ছিল ওই রুমটা পরিপূর্ণ ব্ল্যাক কালার, সুতরাং ওখানে কবরের মতো নিস্তব্ধতা, কোনো লাইট নাই, কিছুই নাই। ওখানের ভিতরে ছিলাম আমি 40 দিন। আচ্ছা, ওইখানেই দিয়েছিল। ওখানে আমরা ওই একেবারে কবরের ভিতরেই ছিলাম। আমার যে কেস পার্টনার ছিল ওখানে আমরা মোট 3 জনকে রাখছিল ওই জায়গায়। তো এই জন্য আমাকে ওখানেই আইডেন্টিফাই করার জন্য প্রধান উপদেষ্টা ওখানেই আমাকে দেখাইছিল। ওখানে যে টর্চার রুম ছিল ওটা দেখাইছি। ওখানে ওই যে 2টা গ্রিল দেওয়ারই ছিল। কি ধরনের টর্চার সেখানে করা হতো? ওখানে মূলত ছিল একটা চেয়ার ছিল, যে চেয়ারটা আরপিএম চেয়ার যেটা, জি হ্যাঁ, এবং উল্টাইয়ে পিটানো হতো। তারপরে প্লাস দিয়ে নখ উঠানো হতো, গরম সুই নখের ভিতরে দেওয়া হতো। আর ওদের এমন একটা লাঠি ছিল যে লাঠি দিয়ে আপনার পিটাইলে রক্ত বের হবে না, কিন্তু ভিতরে পুরো সব হয়ে যাবে, মানে রক্ত জমা কি অত্যাধুনিক বা বিশেষ কোনো লাঠি? এটা বিশেষ কোনো লাঠি, কারণ আমরা তো স্বাভাবিকভাবে লাঠি দিয়ে পিটাইলে তো ফেটে যাবে এবং রক্ত বের হবে, কিন্তু এই লাঠি দিয়ে আপনার পিটাইলে ভিতরের মাংস পুরো থেতলে যাবে, কিন্তু 1 ফোঁটা রক্ত বাইরে বের হবে না। এবং এই লাঠি দিয়ে কি আপনি নিজেও নির্যাতিত হয়েছেন? এই লাঠি দিয়ে আমি নির্যাতিত হইনি, কিন্তু এই লাঠি দিয়ে আমার পাশের রুমে একজন ছিল ডক্টর ইকবাল নামে, লক্ষ্মীপুরের। আচ্ছা, ওনাকে 2 দিন পিটাইছিল এই লাঠি দিয়ে। আচ্ছা, এই দীর্ঘ সময়টার মধ্যে আপনার পরিবার কি অবস্থার মধ্যে ছিল, আমরা সে বিষয়গুলোও জানবো, এবং আপনি এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন সেগুলোও জানবো। তার আগে আমরা একটি বিরতিতে যাব। দর্শক, কথা বলার এ পর্যায়ে আমাদের সময় হয়েছে আরও একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, আমরা ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন নাজিমউদ্দিন, যিনি দীর্ঘদিন ধরে গুম এবং নির্যাতনের শিকার। আপনি বিরতিতে যাবার আগে যে আপনাকে যে সেলে রাখা হয়েছিল, র্যাবের যে সেলটার কথা আমরা জানি, টিএফআই সেল, সেখানেও আপনাকে রাখা হয়েছিল এবং ওখানে ভয়াবহ নির্যাতনের কথা আপনি বলছিলেন। তো এই যে দীর্ঘ সময়টা আপনি ওখানে আছেন, নির্যাতিত হচ্ছেন, ওই সময়টা আপনার পরিবারে কে কে ছিল এবং তারা আপনার সাথে তো কোনোভাবে যোগাযোগ করতে পারছিল না, তাদের অবস্থাটা পরবর্তীতে যেটা জানতে পেরেছিলেন, তারা আপনার সম্পর্কে কি ভেবেছিল, কি ধরে নিয়েছিল? আসলে এ কথা বলতে গেলেই তো চোখে পানি চলে আসে। আমি বাড়িতে যাওয়ার পরে যেটা সংবাদ পাইছি, বিশেষ করে আমাকে যখন জেলখানায় দেওয়া হয়, আমাকে যখন দেখতে আসে, তখন আমার মা এবং আমার স্ত্রী, আমার মেয়েরা আমার সাথে দেখা করতে আসে। তো তারা তো ধরেই নিছিল আমাকে মেরে ফেলছে, এবং আমার যে তৎকালীন বিএনপির নেতারা ছিল তাদের কাছেও পর্যন্ত খবর আসছিল যে আমাকে মেরে সাগরে ভাসাই দিছে আর কি, আমি আর কখনো ফিরে আসবো না। এটা আমি বাড়িতে যাওয়ার পরে কিংবা জেলখানাতেই আমি এটা জানতে পারছিলাম। তো এই অনুভূতি আসলে বলার মতন না, যে আমার পরিবার আমাকে পেয়ে যেমন খুশি হয়েছিল, আমি আমার পরিবারকে পেয়ে ওই রকম খুশি হয়েছি, কিন্তু জীবন থেকে আসলে সব কিছুই কেড়ে নিচ্ছে আমাকে এই 7 মাসের এসে। এই যে আপনার র্যাবের 2 থেকে যে 40 দিন রাখার পরেই আমাকে নিয়ে গেল র্যাব 13-তে। র্যাব 13-তে আমাকে 1 রাত রাখছিল। এরপরে নিয়ে গেছে আপনার র্যাব 7-এ। আমি জীবনে কখনো চট্টগ্রামে যাইনি। সেই চট্টগ্রামে নিয়ে যেয়ে 8 দিন রাখার পরে কর্নেলহাটে একটি নাটক তৈরি করার পরে মুকিম বাড়িতে নাটক সাজিয়ে আমাদেরকে মামলা দিয়ে 4টে মামলা। জঙ্গি নাটক? হ্যাঁ, জঙ্গি নাটক দিয়েই আমাকে মামলা দিয়েছে। আমার সাথে আরও 4 জন ছিল, আমি তাদেরকে কখনো দেখেও নি, চিনিও না। আমার এই ভয়াবহ ঘটনা যখন আমি কোর্টকে বলছিলাম, তখন সকল উকিল যেখানে যতগুলো ব্যারিস্টার কিংবা উকিল ছিল সবাই আমাদের দিকে ফিরে তাকাইছিল, আর পিছনে ছিল অনেকের চোখে পানি দেখছি আমরা। তো আসলে বলার মতন ভাষা না, যে যখন গুম ছিলাম তখন তো মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতাম। ওই সময় তো আর এটা কখনো কল্পনা করিনি যে এরকম কিছু আসবে, কিন্তু পরবর্তীতে পরিবারের অবস্থা, নিজের শারীরিক এবং মানসিক অবস্থা
এক কথায় দুর্বিষহ। এটা এই মিথ্যা মামলায় 18 মাস জেলখানায় ছিলাম। জেলখানায় 18 মাস থাকার পরেই জামিনে বের হই। যেদিন জামিনে বের হই সেদিনেও অন্য অন্য যেসব গোয়েন্দা সংস্থা সবাই আমার তথ্য নিয়ে চলে যায়, কিন্তু ডিজিএফআইয়ের একজন লোক থেকে যায়, সে বলে যে তোমাকে আমার সাথে যেতে হবে। আল্লাহ শুক্রিয়া জানাই যে আল্লাহ তাআলা হয়তো সাহায্য করছিল। যখন আমি বের হয়ে, ওখানে আপনারা জানেন অনেক লোক থাকে যখন জেল গেট থেকে বের হই, আমার স্ত্রী আমাকে আমার পাশে আসার সাথে সাথেই আমি বলি যে আমার সাথে লোক আছে, তুমি তোমার মতো সামনে চলে যাও, আমি দেখি তাকে ফাঁকি দিতে পারি কিনা। আল্লাহ শুক্রিয়া যে আমি তাকে ফাঁকি দিয়ে ওখান থেকে বের হতে পারছিলাম, না হয়তো আমার জামিন হওয়ার পরে আবার আমাকে জেলখানায় যেতে হবে। এবং আদৌ কখনো বের হতে পারতেন কিনা সেটা সন্দেহ। মানে ওই সময় আবার আমাকে নতুন করে গুম করার হয়তো একটা এই যে আপনি বলছিলেন আপনার জীবন থেকে যে একটা সোনালী সময় যে তারা কেড়ে নিয়েছে, যেই সময়টা হয়তো বা আপনাকে টাকা দিয়ে চাইলেও বা কোনোভাবেই আসলে ফেরত দেওয়া সম্ভব না, এবং অসংখ্য মানুষের সাথে আমরা দেখেছি বিগত সময় এমনটা ঘটেছে। আপনি যদিও সৌভাগ্যজনকভাবে আপনি ফেরত এসেছেন, তো এই যে আপনার জীবন থেকে মূল্যবান সময় কেড়ে নেওয়ার জন্য আপনি কাকে বা কাদেরকে এই ব্যাপারে দায়ী করতে চান? এবং এই যে একই সাথে এটাও জানতে চাই, আমাদের দেশে যে এই ঘটনা মানে অহরহ ঘটতো, এর পেছনে বাইরের কারোর কোনো আসলে ইনফ্লুয়েন্স ছিল কিনা বলে আপনি মনে করেন কিনা? এটা তো দিবালোকের মতন স্পষ্ট যে এই বাংলাদেশটাকে একটা কদর রাজ্য বানানোর জন্য ইন্ডিয়া উঠে পড়ে লাগছিল, এবং তারা এটা আওয়ামী লীগকেই তাদের দাবার গুটি হিসাবে ব্যবহার করছে। এটা সবার কাছে স্পষ্ট, এটা আপনি আমি সবাই জানি, দেশের সকল মানুষ জানে যে এই দেশটার এই যে গুম সংস্কৃতি চালু করছে ভারত এবং তার ইন্টেলিজেন্ট র। সুতরাং আমরা চোখ বুঝেই বলতে পারি যে আমাদের এই সব কিছুর মূলেই ভারত দায়ী। আর আওয়ামী লীগ তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এইসব জঙ্গি নাটক সাজাইছে, যেন বহির্বিশ্বে আমাদেরকে জঙ্গি তকমা দিয়ে তারা ক্ষমতাকে আরও আঁকড়ে ধরতে পারে, বেশি দিন ক্ষমতায় থাকতে পারে। তো এই যে আপনি দীর্ঘদিন যে গুম ছিলেন, এরপরে আপনাকে কারাগারে দেয়া হলো, অর্থাৎ কারাগারে যাওয়ার পরে নিশ্চয়ই আপনি একটা আইনি প্রক্রিয়ায় মুক্তি পাবেন, সেটি তারাও জানতো। তো আপনাকে তারা মেরে না ফেলে আপনাকে এভাবে মুক্তি দেওয়ার পেছনে কারণ কি ছিল? কারণ আপনি তো তাদের সম্পর্কে অনেক কিছুই জানতেন, বাইরে এসে বলেও দিতে পারতেন। তো এই মুক্তি দেওয়ার কারণটা কি ছিল এবং সেই প্রক্রিয়াটা যদি আরেকটু স্পষ্ট করে বলেন। আসলে মুক্তি দেওয়ার কারণটা কী ছিল এটা আমি নিজেও বলতে পারবো না, কারণ যেদিন চট্টগ্রামে নিয়ে যায় আমাদের, ফেনীতে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, আমার ডিসেন্ট্রিতে প্রবলেম হয়, এবং ওখানে আমি একটা হোটেলের ভিতরে আমাকে বাথরুম করায়। সুতরাং আমি ওই সময় জানতে পারি যে আমাকে চট্টগ্রাম নিয়ে যাচ্ছে। সুতরাং আমি সহ আমার সাথে যে 4 জন ছিল আরও, আমরা ধরেই নিয়েছিলাম যে আমাদেরকে মেরে ফেলবে। তো কী কারণে যে আমাদেরকে মামলা দিয়ে করলো এটা আমি সঠিক বলতে পারবো না, এটা আমার জানা না। আচ্ছা, এই যে আপনাকে জঙ্গি মামলা দেয়া হলো, আপনাকে যে মানে দীর্ঘদিন গুম রাখার পরে এরপরে হচ্ছে জঙ্গি তকমা দেয়া হলো, তো আপনি বের হবার পর আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা আশেপাশের যারা রয়েছেন তাদের আচরণটা আপনার বা আপনার পরিবারের প্রতি তখন কেমন ছিল? আমি যখন বাড়িতে যাই তখন মূলত আমার বন্ধু বান্ধব যারা ছিল তারা আমাকে সব ছেড়ে দিছে, মানে আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিচ্ছে, আমার ফেসবুক আইডি পর্যন্ত তারা ব্লক করে দিছে। যারা পরিপূর্ণ আমার সাথেই যারা বিএনপির রাজনীতি করতো, এরা অনেকেই সরাসরি আমার সাথে কথা বলতে ভয় পাইতো এবং মনে করতো যে আমরা যদি তার সাথে যোগাযোগ রাখি তাহলে হয়তো আমাদের পরে নির্যাতন চলে আসতে পারে। আমার পরিবার এবং আমার বাড়ির আশপাশের লোকগুলো সবসময় আমাকে সহযোগিতা করছে। সুতরাং আশপাশের লোকজনগুলোকে আমি কোনো দিতে পারতেছি না, কারণ তারা জানে যে এই কাজ আমার দ্বারা করা সম্ভব না। আমাকে যে মামলা দিছে এই মামলার সাথে আসলে আমার দূরতম সম্পর্ক নেই, সবার সাথে আমার ভালো সম্পর্ক, যে কারণে তাদের থেকে আমি কখনোই খারাপ কিছুই পাইনি। আপনার জীবনের এই মূল্যবান সময়গুলো কেড়ে নেওয়ার জন্য আপনি কোন অফিসার বা কারা এটার সাথে মূলত জড়িত ছিল, এবং এক কথায় যদি বলি যে যারাই জড়িত ছিলেন তাদের কেমন শাস্তি প্রত্যাশা করেন আপনি? এটা তো ডেফিনেটলি আপনার শেখ হাসিনার নির্দেশে এটা হয়েছে। আর আমি যখন আপনার ডিজিএফআইতে ছিলাম তখন ওখানে আকবর সাহেব সম্ভবত দায়িত্বে ছিলেন। এরপর আমাকে র্যাবে দিয়ে গেছে, র্যাবে বেনজির সাহেব ছিলেন এবং সর্বশেষ আমাকে যে চট্টগ্রামে যে নাটকগুলো ওখানে মিফতাউদ্দিন ছিলেন দায়িত্বে। আচ্ছা। সুতরাং আমি আশা করব এই লোকগুলো যেন আইনের আওতায় নেওয়া হয় এবং
আইনের দ্বারা সর্বোচ্চ শাস্তি যেন তাদেরকে দেওয়া হয়। এবং আপনি কি প্রত্যাশা করেন যে আসলে এখন যে নতুন সরকার গঠিত হয়েছে, বিএনপি যে নতুন করে সরকার গঠন করেছে, আপনি কি মনে হয় একজন ভিকটিম হিসেবে, আপনি যদি বিএনপি কর্মী হিসেবে নয়, আপনি যদি একজন সাধারণ ভিকটিম হিসেবে যদি জানতে চাই যে বিএনপি যে এখন নতুন করে ক্ষমতা গঠন করেছে, বিএনপিরই অসংখ্য লোক কিন্তু এই নির্যাতনের শিকার হয়েছে এবং অনেকে আজ পর্যন্ত ফিরেও আসেনি, তো বিএনপি কি আসলে এই বিষয়টিকে ঠিক কতটা প্রাধান্য দিবে, বিচারগুলো কি আসলে আদৌ হবে কিনা, আপনি কি মনে করেন? গুম কমিশনের একটা তথ্যই আপনি হয়তো জানেন যে এখানে সবচেয়ে ভিকটিম বেশি হলো বিএনপির, তারপরে সম্ভবত জামাতের। জি। আর এই যে 17 বছরে, আমি তো ছোটোখাটো একজন মানুষ, আমার বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান, উনিও 17টা বছর দেশের বাইরে। ওনার মার কি অবস্থা আমরা সবাই জানি, ওনার মা না, সে আমাদের মা, তাকে কেমন ভালোবাসে বাংলার মানুষ সেটা তার জানাজাই আমরা দেখছি, মানে অন্তর থেকে ফিল করি এই পরিবারটাকে আমরা। সুতরাং আমি শুধুমাত্র তো এখানে ভিকটিম না, ভিকটিম আমার প্রধানমন্ত্রী, আমার প্রাক্তন প্রধানমন্ত্রী সহ শত শত বিএনপি, হাজার হাজার বিএনপির নেতাকর্মী। সুতরাং আমি আশা করব এবং দাবি জানাবো এই সরকারের কাছে যে আমাদেরকে যারা, আমাদের জীবনটা যারা শেষ করে দিছে, আমাদের জীবন, আমাদের অর্থ, আমাদের সংসার সব কিছু শেষ হয়ে গেছে, তো এই সব কিছু শেষ হয়ে যারা এই করছে তাদেরকে কঠিন থেকে কঠিন যেন শাস্তি দেওয়া হয় এবং এই গুম কালচার যেন আর কখনোই এই বাংলাদেশে ফিরে না আসতে পারে তার জন্য যেন ব্যবস্থা করা হয়। এই যে গুম কমিশনের কথা যে কিছুক্ষণ আগে বললেন, আপনি নিজেও হচ্ছে একটি সংগঠন নিয়ে কাজ করছেন, গুম ফেরত ব্যক্তিদের যে সংগঠন ভয়েড, এবং সেটার খুলনা জোনের দায়িত্বে আপনি রয়েছেন। তো এই গুম কমিশন গঠন হবার পর থেকে এখন অবধি পর্যন্ত তাদের স্বচ্ছতা কিংবা তাদের যদি কাজের দক্ষতা বিষয়ে আপনার কাছে জানতে চাই, যে এক কথায় কি বলবেন? আমি আমার ব্যক্তিগত মতামতটা দিই। আমার সাথে যেদিন থেকে পরিচিত হয়েছি আর শেষ পর্যন্ত, আপনি যদি বলেন যে গুম কমিশনকে আপনি কত মার্ক দিবেন 10-এর ভিতরে, আমি 10-এর ভিতরে 10ই দিব, কারণ তাদের আন্তরিকতা এবং তাদের যে পরিশ্রম করার, আমি নিজে স্বচক্ষে দেখছি, তো আমি তাদের কাজের উপরে সন্তুষ্ট এবং পরিপূর্ণ সন্তুষ্ট। কিন্তু আমরা তো আসলে বিচারিক কোনো অগ্রগতি এখনো পর্যন্ত আসলে দেখিনি এ ব্যাপারে। আপনার হয়তো জানা উচিত গুম কমিশন বিচার করার ক্ষমতা রাখে না। আমি জানতে চাচ্ছি যে আমরা কোনো অগ্রগতি এখনো পর্যন্ত কিন্তু আসলে দেখিনি। বিচার করবে আদালত, কিন্তু গুম কমিশন বলেন বা তাদের যে দক্ষতা, তাদের যে স্বচ্ছতা, অর্থাৎ এতদিন যে মানে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশে ছিল, গুম কমিশনের কি ওই স্বাধীনতাটা আসলে পরিপূর্ণভাবে ছিল কিনা, তারা কাজ করতে পেরেছে কিনা, কিংবা এখনো কোনো বাধা আছে কিনা, ছিল কিনা? বিগত যে সরকার, সেই সরকারের আমলে গুম কমিশনে অনেকবার গেছি এবং তাদের সাথে কথা বলছি, তাতে আমি দেখছি যে তাদের কাজে কোনো বাধাগ্রস্ততা কখনো হয়নি আর কি, এবং তারাও কখনো আমাদেরকে বলেনি যে আমরা সরকারের পক্ষ থেকে কোনো বাধাগ্রস্ত হচ্ছে, কিন্তু কিছু কিছু সংস্থার পক্ষ থেকে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে এবং তাদেরকে বাধাগ্রস্ত বলতে অসহযোগিতা করা হয়েছে। থ্রেট কি আছে কিনা, তাদের উপরে থ্রেট আছে কিনা এটা কখনো আমাদেরকে বলেনি, যে তুই এটা তো তাদের। কিন্তু আপনারা যারা আছেন, যারা সাক্ষী হচ্ছেন, যারা মামলা করছেন, আমাদের কাছে এমন অনেকেই অভিযোগ করেন এখনো বা করেছেন যে যারা সাক্ষী হচ্ছেন, যারা মুখ খুলছেন, তাদের অনেকের উপরে এখনো থ্রেট রয়েছে। তো আপনার কিংবা আপনার পরিচিত কারোর ক্ষেত্রে কি এমন আছে কিনা? আমার বেলায় আমি বলতে পারি সেটা হলো যে আমার এখনো মনে হয় যে কেউ আমাকে ফলো করছে, এবং আওয়ামী লীগের যেসব নেতারা এখনো প্রকাশ্যে আছে আর কি, মানে রুট লেভেলের, এরা তো একটা কথা সবসময় বলে বেড়ায় যে আজ হোক কাল হোক আমাকে দেখে নেওয়া হবে এবং এমনও হতে পারে আমাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আচ্ছা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। খুব ছোট্ট করে যদি আপনার কাছে জানতে চাই যে আপনি নিজেও বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে রয়েছেন, তো বিএনপি এখন দীর্ঘ বছর পর বিএনপি রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরেছে, সরকার গঠন করেছে, তো এই মুহূর্তে দেশে এই যে হাজারো সমস্যা, এর মধ্যে আসলে কোন বিষয়টিকে সর্বপ্রথম অগ্রাধিকার দেওয়া উচিত, বা আপনার চাওয়াটা যদি বলেন এই মুহূর্তে বিএনপির কাছে? এই দেশে সমস্যার তো শেষ নেই, বিশেষ করে বিগত ফ্যাসিবাদ সরকার যে সমস্যাগুলো রেখে গেছে এটা পাহাড় সমান সমস্যা। এই সমস্যা একটা সরকার এসেই ঠিক করতে পারবে না, সময় দিতে হবে তাদের। সুতরাং এই মুহূর্তে যেগুলো সবচেয়ে অগ্রাধিকার দেওয়ার দরকার সেটা হলো আইন শৃঙ্খলা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের নাগালের ভিতরে রাখা।
এবং একই সাথে যেহেতু রমজান মাস চলছে, রমজান বিষয়টাকে মাস আরো চলছে, বেশি এই গুরুত্ব দেওয়া বিষয়টাকে উচিত। আরো বেশি করে করা জি, জনাব নাজিমউদ্দিন, আপনি কষ্ট করে সেই যশোর মনিরামপুর থেকে আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমিও আপনাদেরকে ধন্যবাদ জানাই। সঙ্গে আমার যে সরকার বর্তমান ক্ষমতায় আছে তাদের কাছে আমি জোর দাবি জানাবো। আমার মতো হাজারো ভিকটিম আজ পথে ঘুরে বেড়াচ্ছে, তাদের স্বাস্থ্য শেষ হয়ে গেছে, অসুস্থতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের সংসার শেষ হয়ে গেছে, এমনকি আমার নিজেরই স্ত্রী আমার কাছ থেকে চলে গেছে। সুতরাং সবচেয়ে বড় সাফারিং আমাদেরকে এখন মানে সংসার চালাইতেই খুব কষ্ট হয়ে যায়। আমার মতন হাজারো মানুষ আছে যারা এখন মানে আপনি কল্পনা করতে পারবেন না যে কি অবস্থায় দুর্বিষহ জীবনযাপন করছে। সুতরাং আমি আমার সরকারকে এটা আকুলভাবে অনুরোধ করব যে এই সমস্ত ভিকটিমগুলোর দিকে একটু নজর দিতে, তারা যেন সামনের দিনগুলো জি অন্ততপক্ষে ভালোভাবে চলতে পারে তার ব্যবস্থা যেন করতে জি, পারে। আমরাও এমনটাই প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদেরকেও ধন্যবাদ। পরিস্থিতি অজুহাত মাত্র, ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। একই সাথে আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো নির্যাতন কিংবা হয়রানির কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথেই। আল্লাহ হাফেজ।